হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল মোশারেফ সায়েন্স বুস্টারে। আমরা আজকে পড়তে চলেছি যে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান চ্যাপ্টার আছে, ভৌতবিজ্ঞানের আলোর অধ্যায়ের আলোর প্রতিসরণ ঘটনা। দেখো, তোমরা আলোর প্রতিফলনটা অলরেডি ক্লাস 7-8 পড়ে এসেছো। তো আমরা যেটা আজকে পড়ব সেটা হলো আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ জানতে গেলে তোমাদের আগে জানতে হবে মাধ্যম কি, বিভেদ তল কি। দেখো, এই জিনিসগুলো যেহেতু নিচু ক্লাসেও ছিল, বা তোমরা কতটুক কে মনে রাখতে পেরেছো আমি একবার বলতেছি, তোমরা ভালো করে লক্ষ্য করো যে মাধ্যম জিনিসটা কি। মাধ্যম আলো, লক্ষ্য করো, আলো যে পদার্থের ভিতর দিয়ে যায় সেটাই একটা মাধ্যম। মনে করো আলো বায়ুর ভিতর দিয়ে গেল, তাহলে বায়ু একটা মাধ্যম। জলের ভেতর দিয়ে গেলে জল একটা মাধ্যম। কাচের ভেতর দিয়ে গেলে কাচ একটা মাধ্যম। এবার তোমরা এই জিনিসটা পড়ে আসছো, লঘু মাধ্যম আর ঘন মাধ্যম। ভালো করে বোঝো, লঘু মাধ্যম আর হলো ঘন মাধ্যম। লঘু মাধ্যম জিনিসটা কি? যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেটাকে বলা হয় লঘু মাধ্যম। আর যে যে মাধ্যমে আলোর গতিবেগ বেশি সেই মাধ্যমটাকে বলা হয় লঘু মাধ্যম। আর যে মাধ্যমে আলোর গতিবেগটা কম তাকে বলা হয় ঘন মাধ্যম। সাধারণত লঘু মাধ্যমগুলো হালকা হয়, ঘনত্ব কম হয়। আর ঘন মাধ্যমে কি হয়? ঘনত্বটা সাধারণত বেশি হয়। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করো, বায়ু এবং জল, বায়ু আর যদি জল নেই, তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই দুইটার মধ্যে কে বেশি হালকা? অবশ্যই বায়ু। তাহলে বায়ু হবে এখানে লঘু মাধ্যম। তাহলে লঘু মাধ্যম হবে বায়ু, আর জল হবে ঘন মাধ্যম। ভালো করে বোঝো, জল হলো ঘন মাধ্যম। এবার যদি আমরা জল আর কাচের মধ্যে যদি কম্পেয়ার করি, জল আর কাচ, তাহলে কিন্তু সেই জিনিসটা একটা লক্ষ্য করো, তাহলে এক্ষেত্রে কে বেশি হালকা, জল না কাচ? তাহলে অবশ্যই জল হালকা। তাহলে জল এক্ষেত্রে হবে লঘু মাধ্যম। আর ঘন মাধ্যমটা কি হবে? ঘন মাধ্যমটা হবে কাচ। ভালো করে বুঝো, কাচ। তাহলে কাচ আর জলের মধ্যে, তাহলে দেখো মাধ্যম কিন্তু ফিক্স নাই এক্ষেত্রে। জলটা হলো ঘন মাধ্যম ছিল, কিন্তু এক্ষেত্রে কাচ আর জলের মধ্যে যখন আমরা কম্পেয়ার করলাম, তাহলে জলটা কিন্তু হয়ে গেল লঘু মাধ্যম। আর উপরে বায়ু আর জলের মধ্যে যখন কম্পেয়ার করছি, তখন জল ছিল ঘন মাধ্যম। তার মাধ্যম কিন্তু কোনো ফিক্সড নয়। তার মানে মাধ্যম কি হতে পারে? চেঞ্জ হতে পারে। আমরা যে দুইটা পদার্থ নেব তাদের মধ্যে কম্পেয়ার করলে দেখবো যেটা হালকা সেটা হবে লঘু মাধ্যম, মানে যার মধ্যে বায়ুর গতিবেগ বেশি থাকবে সেটা হবে লঘু মাধ্যম। আর যার ভেতর দিয়ে বায়ুর গতিবেগ কি থাকবে? কম থাকবে, মানে ঘনত্ব বেশি হবে, সেটা হবে ঘন মাধ্যম। এবার বিভেদ তল কি? বিভেদ তল, যে তল দুটি মাধ্যমকে আলাদা করে রাখে তাকে বলা হয় বিভেদ তল। মনে করো এই লাইনটার উপরে আছে বায়ু, ভালো করে বোঝো, এই লাইনটার উপরে আছে বায়ু, নিচে আছে জল। তাহলে দেখো এই লাইনটা কি? একটা বর্ডার লাইন। তাহলে এই বর্ডার লাইনের উপরে আছে বায়ু, নিচে আছে জল, তাহলে এটাকে বলা হয় বিভেদ তল। এই বিভেদ তলের উপর যদি আমরা কোনো একটা লম্ব টানি তাকে বলা হয় অভিলম্ব। এবার কোনো আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে এইভাবে বিভেদ তলের উপর পড়ে, এই বিভেদ তল এবং অভিলম্ব এর মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ, আই। এবার আলো যখন বিভেদ তলে পড়বে তখন এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। কোনো আলো কি হবে? বিভেদ তল থেকে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে যাবে। যদি প্রথম মাধ্যমে ফিরে যায় সেটা হলো আলোর প্রতিফলন। আর এটা আই হলে, এটা যদি আমরা আর ধরি, তাহলে এক্ষেত্রে কিন্তু আই সমান সমান কি হবে? আর। কারণ আলোর এক্ষেত্রে প্রতিফলন হচ্ছে, কিন্তু আমাদের প্রতিফলনটা সিলেবাসে নেই, আমাদের আছে প্রতিসরণ। তার মানে প্রতিসরণের ক্ষেত্রে কি হবে? আলো কি হবে? এক্ষেত্রে অন্য মাধ্যমে ঢুকে যাবে। তাহলে আলো যদি সোজায় যেত, তাহলে কি এইভাবে সোজায় যেত, কিন্তু আলো কখনোই এক মাধ্যম থেকে যখনই আর এক মাধ্যমে প্রবেশ করবে, আলো কখনোই সোজাসুজি যেতে পারে না। তাহলে হয় কি হবে? অবিলম্বের কাছে চলে আসবে, আর নাকি অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তার মানে আলো রশ্মির গতিপথের অভিমুখের পরিবর্তন হবে। আর কোন ক্ষেত্রে কাছে চলে আসবে, কোন ক্ষেত্রে দূরে সরে আসবে, আমি এখনই বলতেছি। তাহলে লক্ষ্য করো, তাহলে আলো যখন এক মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, তখন আলো রশ্মির গতিপথের অভিমুখের পরিবর্তন ঘটে। এই ঘটনাকে বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলো যখনই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশ করবে, তখনই মাথায় রাখবে আলো কিন্তু কখনোই সোজাসুজি যেতে পারবে না, আলোক রশ্মির গতিপথের অভিমুখের পরিবর্তন হবে। এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের সূত্র কি? আর এই যে রশ্মিটা আসলো এর নাম হলো আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এই যে রশ্মিটা অন্য মাধ্যমে ঢুকে গেল তার নাম হলো প্রতিসৃত রশ্মি।
প্রতিসৃত রশ্মি। ভালো করে বোঝো। তাহলে আলোর প্রতিসরণের সূত্র কি? নাম্বার 1 বলছে আলোর প্রতিসরণের, দেখো প্রথম সূত্র, আলোর প্রতিসরণের প্রথম সূত্র, লক্ষ্য করো, আলোর প্রতিসরণের প্রথম সূত্র কি হবে? এই যে আপতিত রশ্মি, মানে এই যে আপতিত রশ্মি, এই যে প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দু মানে এই বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এরা কি একই সমতলে আছে? দেখো সবগুলো বোর্ডের মধ্যে আমরা অঙ্কন করছি। এই জন্য আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে আছে। আর দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্র বলছে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট বর্ণের আলো ক্ষেত্রে, এখানে কি দুইটা ভিন্ন ঘনত্বের মাধ্যম আর একটা যদি নির্দিষ্ট বর্ণের আলো আমরা ধরি, তাহলে আপতন কোণের সাইন, মানে আপতন কোণ যদি নেই, তার যদি সাইন নেই, এবং প্রতিসরণ কোণ যদি নেই, তারও যদি সাইন নেই, তাহলে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা কি হবে? ধ্রুবক হবে। এই যে ধ্রুবকটাকে লেখা হয় মিউ দিয়ে। মিউ মানে কি? ধ্রুবক। এটাই হলো প্রতিসরণের দ্বিতীয় সূত্র। এই প্রতিসরণের দ্বিতীয় সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। তাহলে কোনো আলোকরশ্মি প্রতিসরণের দ্বিতীয় সূত্র কি? দুটি নির্দিষ্ট মাধ্যম এবং একটি নির্দিষ্ট মানের আলোর ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। একেই বলা হয় প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র। আর মিউটা কি? মিউকে বলা হয় প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্কের সংজ্ঞা কি হবে? ভালো করে বোঝো। প্রতিসরাঙ্কের সংজ্ঞা হলো আলো যখন এক মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, তখন প্রথম মাধ্যমে দেখো আপতন কোণের কি নিছি? সাইন নিছি। আর দ্বিতীয় মাধ্যমে নিব প্রতিসরণ কোণের সাইন। এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অথবা মিউ এর আরেকটা সম্পর্ক আছে, মিউ সমান সমান হলো সি বাই ভি। তাহলে মিউ প্রতিসরাঙ্ক কি? প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অপর কোনো মাধ্যমে আলোর বেগ, এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক যেহেতু দুইটাই হলো বেগ বা এখানে দুইটাই কোণ, ওই জন্য প্রতিসরাঙ্ক দুটি সমজাতীয় রাশির অনুপাত হয়। প্রতিসরাঙ্কের কিন্তু কোনো একক নেই। ভালো করে পড়বে। হ্যাঁ, এবার প্রতিসরাঙ্ক দুই টাইপের, একটা হলো পরম প্রতিসরাঙ্ক আর একটা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ভালো করে বুঝবে। পরম প্রতিসরাঙ্ক এবং একটি হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কি? পরম প্রতিসরাঙ্ক হলো আলো যখন শূন্য মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রবেশ করবে, অবশ্যই প্রথম মাধ্যমটা কিন্তু শূন্য হতেই হবে। তার মানে আলো যখন শূন্য মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করবে, তখন শূন্য মাধ্যমে আলোর বেগ এবং অপর কোনো মাধ্যমে আলোর বেগ, এই দুইয়ের অনুপাতকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। তার মানে মিউ সমান সমান হলো সি বাই ভি। এবার দেখো সির মান আমরা জানি সর্বদাই যেটার ধ্যান কত হবে? ভি, মানে সির মানটা সবসময় ভির থেকে বড় হবে। এই জন্য পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক এর মান, পরম প্রতিসরাঙ্কের মান সর্বদা যেটার ধ্যান কত হবে? 1। তাহলে পরীক্ষায় কিন্তু দেয় যে কোন প্রতিসরাঙ্কের মান সর্বদা 1-এর বেশি হবে, অ্যান্সার হবে পরম প্রতিসরাঙ্ক। আর 2 নম্বরটা হলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক। ভালো করে বোঝো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? আপেক্ষিক প্রতিসরাঙ্ক হলো আলো যখন এক মাধ্যম থেকে অপর কোনো মাধ্যমে প্রবেশ করবে, এর ক্ষেত্রে কিন্তু শূন্য মাধ্যম নেওয়া যাবে না বা বায়ু মাধ্যম নেওয়া যাবে না। আলো যখন শূন্য বা বায়ু মাধ্যম ছাড়া এক মাধ্যম থেকে অপর কোনো ভিন্ন ঘনত্বের মাধ্যমে প্রবেশ করে, তখন কি হয়? প্রথম মাধ্যমে আলোর বেগ এবং দ্বিতীয় মাধ্যমে আলোর বেগ, এই দুইয়ের অনুপাতকে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের আপেক্ষিক প্রতিসরাঙ্ক। তাহলে এক্ষেত্রে আমরা মিউ এ বি, আলো যদি এ মাধ্যম থেকে বি মাধ্যমে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমার ভি বি বাই কত হবে? ভি এ। তাহলে মিউ এ বি মানে হলো মিউ বি বাই কত? মিউ এ। তাহলে এই ক্ষেত্রে আপেক্ষিক প্রতিসরাঙ্কের মান কিন্তু মাথায় রাখবে, 1-এর থেকে ছোটও হতে পারে, বড়ও হতে পারে। তাহলে ভালো করে পড়বে। তোমাদের যদি পরীক্ষায় যদি কোশ্চেন দেয় যে প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে ছোট বা বড় হতে পারে কি, ব্যাখ্যা করো। তাহলে আপেক্ষিক প্রতিসরাঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রতিসরাঙ্কের মান 1-এর থেকে ছোটও হতে পারে, বড় হতে পারে। কিন্তু পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে প্রতিসরাঙ্কের মান কিন্তু সর্বদাই 1-এর থেকে বড় হবে, কখনোই সমান হবে না। এবার তোমাদের দেয় কোন ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র প্রযোজ্য নয়। কোন ক্ষেত্রে? বোঝো, কোশ্চেনটা আমি লিখে দিচ্ছি। কোন ক্ষেত্রে প্রতিসরণের
দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র প্রযোজ্য নয়। প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র থেকে আমরা কি দেখলাম, মিউ সমান সমান সাইন আই বাই সাইন আর। ভালো করে বোঝো, এটা তো প্রতিসরণের দ্বিতীয় সূত্র থেকে। এবার কোনো আলোক রশ্মি যদি বিভেদ তলের উপর লম্বভাবে আপতিত হয়, লম্ব আপতনের ক্ষেত্রে তাহলে কি হবে, আই সমান সমান 0 ডিগ্রি। এক্ষেত্রে আরো এর মানও কত হবে, 0 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা কি পাবো, মিউ সমান সমান সাইন 0 ডিগ্রি বাই নিচেও কত হবে, সাইন 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রির মান হলো 0/0। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, 0 দিয়ে ভাগ করলে হয় তার মান অসংজ্ঞাত, মানে নির্ণয় করা সম্ভব নয়। কিন্তু প্রতিসংখ্যের মান কখনোই মানে অনির্ণয় এইরকম ব্যাপার নেই, মানে প্রতিসংখ্যের মান অবশ্যই কোনো একটা নির্দিষ্ট মান হবে। তাই এটা অসংজ্ঞাত কখনোই হতে পারে না। যেহেতু মিউয়ের মান কখনোই অসংজ্ঞাত হতে পারে না, এই জন্য লম্ব আপতনের ক্ষেত্রে মানে আই এর মান যখন 0 ডিগ্রি হবে, সেক্ষেত্রে আর এর মানও কত হবে, 0 ডিগ্রি। তাই লম্ব আপতনের ক্ষেত্রে প্রতিসরণের দ্বিতীয় সূত্র বা স্নেলের সূত্র কখনোই প্রযোজ্য হবে না। তাহলে ভালো করে পড়বে। এবার আমরা আসি, আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে বা ঘন থেকে লঘুতে যাবে, তখন কি ঘটনা ঘটবে বুঝো। আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম প্রবেশ করলে কি ঘটবে, ভালো করে বোঝো। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাবে, এটা কি লঘু মাধ্যম আর এটা হলো ঘন মাধ্যম। আলো যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, ভালো করে বোঝো। এই যে এটা ধরলাম লঘু মাধ্যম, তাহলে এই যে আপতিত রশ্মি যদি সোজায় যেত তাহলে এইভাবে যাবে, কিন্তু আমি তো বলছি সোজায় কখনোই যেতে পারবে না। তাহলে কি হবে, ঘন মাধ্যমে একটা সোজা টেকনিক মাথায় রাখবে। তাহলে এটা কি আই। এবার লঘু মাধ্যমের কোণ সবসময় বড় হবে, সে উপরেই থাক নিচেই থাক, লঘু মাধ্যমের কোণ সবসময় বড় হবে। আর ঘন মাধ্যমের কোণ কি হবে, ছোট হবে। ছোট হলে দেখো আই যত বড় হয়েছে আর এর মান তার থেকে কম হবে। কম হওয়া মানে কি, এইভাবে অবিলম্বের কাছে সরে আসবে। তাহলে এইটুকু হলো আর। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা তাহলে পাচ্ছি আই গ্রেটার দেন কত আর, মানে আপতন কোণের মান অবশ্যই প্রতিসরণ কোণের থেকে বড় হবে। তার মানে কোনো আলো রশ্মি যখন লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসবে। তাহলে এক্ষেত্রে লঘু কোণের মান, লঘু মাধ্যমের মানে আপতন কোণের মান তোমার ঘন মাধ্যমের প্রতিসরণ কোণের মান থেকে বড় হবে। এবার কতটুকু কোণ বড় হলো, দেখো এইটুকু যদি আমরা ধরি ডেল্টা, তাহলে ছবির থেকে দেখো একটা জিনিস লক্ষ্য করো, আই এর মান কার সমান, আর প্লাস ডেল্টার সমান। তার মানে এই ক্ষেত্রে ডেল্টার মান কত হবে, তোমার আই মাইনাস আর। তাহলে এটা হলো চ্যুতিকোণ। এই ডেল্টাটাকে বলা হয় চ্যুতিকোণ, মানে কতটুকু কোণ কম বা কতটুকু কোণ বেশি হলো সেটাকে বলা হয় চ্যুতিকোণ। তাহলে আলোক রশ্মি যখন এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্বের কাছে চলে আসবে। তাই এক্ষেত্রে আপতন কোণের মান প্রতিসরণ কোণের মানের থেকে বড় হবে। তাহলে চ্যুতিকোণের মান কত হবে, ডেল্টা সমান সমান আই মাইনাস আর। এবার যদি উল্টা ঘটনা ঘটে, আলো যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করে, তাহলে কি ঘটনা ঘটবে, ভালো করে বোঝো। আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে আলো, তাহলে এখানে লঘুর জায়গায় কি লিখবো, ঘন। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে ভালো করে বোঝো। এবার উপরেরটা আমরা কি ধরবো, ঘন মাধ্যম, বোঝো, ঘন মাধ্যম, আর নিচেরটা হলো লঘু মাধ্যম। তাহলে এই যে আলোক রশ্মি এইভাবে পড়লো, এটা হলো আপতিত রশ্মি আই। আলো যদি সোজায় যেত তাহলে তো এইভাবে যেত, কিন্তু সোজায় তো যেতে পাবে না। তাহলে ঘন লঘু মাধ্যম, আমি কি বলছি, লঘু মাধ্যম কোণ কি হবে, বড় হবে। তাহলে এক্ষেত্রে প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে আরো দূরে সরে যাবে। এই পুরোটা হলো আর। তাহলে ছবির থেকে লক্ষ্য করো কতটুকু কোণ বড় হয়েছে, এই এতটুকু কোণের মান কিন্তু বড় হয়েছে। এই যেটুকু কোণটা বড় হলো সেটাকে আমি ধরলাম ডেল্টা। তাহলে কোনো আলোক রশ্মি যখন এই লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ, না ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিষ্ঠিত রশ্মি অবিলম্ব থেকে দেখো আরো কি দূরে সরে গেছে না, তাহলে সেটাই লিখতে হবে। কোনো আলোক রশ্মি যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করবে, তখন প্রতিষ্ঠিত রশ্মি কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে।
তাই এক্ষেত্রে আপতন কোণের মানের থেকে কিন্তু প্রতিসরণ কোণের মানটা বড় হবে। তাহলে আপতন কোণ যদি আই হয়, প্রতিসরণ কোণ কত আর, তাহলে কতটুকু কোণ বেশি হলো, এই যে ডেল্টা মানে চ্যুতি কোণ, এই চ্যুতি কোণের মান এবার কি হবে, আর মাইনাস আই। তাহলে আই এই পর্যন্তই থাকলো। এরপরে আমরা পরবর্তী ভিডিওতে পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আলোর প্রতিসরণ বিষয়ে তোমাদের যদি কারো কোনো কনফিউশন থাকে, যে ঘনমাধ্যম লঘু মাধ্যম বা আলো ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, মানে যে কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আমি কিন্তু সেগুলো পরবর্তী ভিডিওতে সেই টপিকগুলো পয়েন্টগুলো নিয়ে আবার পুনরায় আলোচনা করব। ধন্যবাদ।